সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যখনই প্রেম কিংবা ভালোবাসার কথা উঠে আসে, মানুষের মুখে মুখে একটা কথা শুনি, সত্যিকারের ভালোবাসাও নাকি অভাব এলে জানালা দিয়ে পালিয়ে যায়। আপনি যদি মনসুর আর মায়ের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে ওই প্রবদ বাক্যটার একটা বাস্তব রূপ আপনি পেয়ে যাবেন। আপনি নিজেই বুঝে যাবেন আসলেই কি অভাব এলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় কিনা। আজকের এই বাস্তব জীবনের গল্পটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ভালোবাসাটাকে তুচ্ছ এবং নগণ্য চোখে দেখেন। তাই প্রতিটা মানুষের কাছে রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার নাম হচ্ছে মনসুর আলী, আমার বাড়ি নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, গল্প শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে বলে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে আমার 3টা ছোট বোন। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা হচ্ছে আমাদের এলাকার একটা নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করে। ওখান থেকে মাত্র 8,000 টাকা বেতন পায়। এই 8,000 টাকা বেতন দিয়ে 6 জনের একটা এত বড় সংসার চলে। তারপরও আমাদের সংসারে ততটা অভাব নেই। আল্লাহর রহমত হয়তো আমাদের সংসারের উপরে আছে, যার জন্য আমাদের কখনো না খেয়ে থাকতে হয় না। আমি আব্বা যে মাদ্রাসায় শিক্ষকতা করে, সেই মাদ্রাসায় ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করি। কিন্তু হঠাৎ করে আমার মায়ের মনে ইচ্ছা জাগে যে তিনি আমাকে স্কুলে পড়াবে। আমার মা বলতেছে যে আমার একটা মাত্র ছেলে, ওকে যদি আমি মাদ্রাসায় পড়াই, আমার আব্বাকে বলে তুমিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছো আর চাকরিও করো মাদ্রাসায়, সংসার টেনে আনতে ছিঁড়ে যায়। আমার ছেলেটাকে আমি স্কুলে পড়াশোনা করাবো। স্কুলে পড়াশোনা করলে বাংলাদেশে ভালো চাকরি পাওয়া যায়, এটা চিন্তা ভাবনা করে মা আমাকে তখন প্রাইমারি স্কুলে ভর্তি করাই দেয় ক্লাস 3-তে। আমি তো নুরানি মাদ্রাসায় ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম। আমি আসলে স্কুলের ইংলিশ যে সাবজেক্টটা, এটা আমি আসলে খুব ভালোভাবে বুঝতাম না। যাই হোক, স্কুলের শিক্ষকগুলো আমাকে মোটামুটি একটু অন্য চোখে দেখে, যেহেতু আমার আব্বা একজন মাদ্রাসার শিক্ষক, যার জন্য তারা আমাকে খুব বেশি ভালোবাসে। আমার ছোট 3টা বোন তখন আব্বা নুরানি মাদ্রাসায় পড়াশোনা করতো। এভাবে আমি আমাদের এলাকার প্রাইমারি স্কুল থেকে ক্লাস 5 পাস করে ক্লাস 6-এ ভর্তি হই। আমি যখন আমাদের এলাকার ক্লাস 6-এ ভর্তি হই, আমাদের হাই স্কুলটা আমাদের বাসা থেকে একটু দূরে। প্রতিদিন আমার আব্বা আমাকে সাইকেলে করে আমার স্কুলের সামনে নামাই দিয়ে আসতো, এবং আব্বার যখন শেষ হয়ে যেত, শিক্ষকতা শেষ হয়ে যেত নুরানি মাদ্রাসায়, তখন আব্বা আবার গিয়ে আমাকে সাইকেলে করে বাসায় নিয়ে আসতো। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি তখন দেখি যে সব স্টুডেন্টদের হাতে সাইকেল আছে। আমি তখন একদিন আমার মাকে বলি যে মা, আব্বা প্রতিদিন আমাকে সাইকেলে করে নিয়ে যায়, প্রতিদিন আমাকে সাইকেলে করে নিয়ে আসে। আব্বার তো একটা সাইকেল আছে, আব্বা যদি আমাকে আরেকটা সাইকেল কিনে দেয়, তাহলে তো আব্বাকে আর কষ্ট করে আমাকে দিয়ে আসতে হবে না, নিয়ে আসা লাগবে না। আমি নিজেই আমার সাইকেল চালিয়ে যেতে পারবো অ্যান্ড সাইকেল চালিয়ে বাসে আসতে পারবো। তখন আমার আম্মা আমার মুখের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে একটা কথা বলে যে, হাইরে বাবা মনসুর, তুই কি জানো সেটা সাইকেল কিনতে কত টাকা লাগবে? আমি বলি, কত টাকা লাগবে? 7-8 হাজার টাকা লাগে, অনেকেই তো কিনে। আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, 7-8 হাজার টাকা তো দূরের কথা, তোর আব্বার পক্ষে তোকে 7-8 টাকা দেওয়া সম্ভব না। আমি বলি, মা এরকম কথা কেন বলতেছ? তখন আমার আম্মা বলে, তোর আব্বা যে টাকা বেতন পায়, সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চলতেই খুব কষ্ট হয়ে যায়, এরকম করিস না। তখন আমার কাছে খুব খারাপ লাগে। আমি দেখি যে আব্বা যখন আমাকে সাইকেল চালিয়ে যাইতো, তখন আব্বার ঘামগুলো আমি পিছনে বসে বসে দেখতাম, ঘামগুলো চুল বেয়ে টপ টপ করে নিচের দিকে পড়তে, আবার পাঞ্জাবিটা ভিজে যাইতো। আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে। তখন আমি ক্লাস 7-এ পড়ি, মোটামুটি অনেক বড়। একদিন আমি আমার আব্বাকে বলি যে, আব্বা তুমি আর আমাকে এভাবে প্রতিদিন সাইকেলে করে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি একাই হেঁটে যেতে পারবো। আমার আব্বা বলে, পারবি তো? আমি বলি, হ্যাঁ পারবো। আমার একটা আবার ছোটোবেলায় অভ্যাস ছিল, এটা কুকুর দেখলে আমি ঢিল মারতাম। এজন্য আমি বেশ কয়েকবার কুকুরে কামড় খেয়েছি। এটার জন্য আব্বা অনেক বেশি ভয় পায়। আব্বা চিন্তা করে, আমাকে যদি একা একা পাঠায়, আমি যদি রাস্তায় কোনো কুকুরকে ঢিল মেরে সেই কুকুর যদি আমাকে কামড় দেয়, তাহলে হয়তো আমি মরে যেতে পারবো। আমি জানি আমার আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এরপর থেকে আমি আর আব্বার সাথে সাইকেলে করে স্কুলে যাই না, আমি নিজে হেঁটে হেঁটে স্কুলে যাই। আমার যখন ক্লাস শুরু হবে, তার প্রায় 1.5 ঘন্টা আগে আমি হাঁটা শুরু করি, যার জন্য আমি যথাসময়ে স্কুলে পৌঁছে যাই। এভাবে যেতে যেতে আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি মোটামুটি অনেক বড় হয়ে গেছি। তো তখন আমার আসলে প্রতিদিন এভাবে হেঁটে হেঁটে যেতে যেতে আমার নিজের কাছেও লজ্জা লাগে। তখন আমার একটা বন্ধু থাকে, যার নাম
কাউসার কাউসারের বাসা হচ্ছে আমাদের স্কুলের পিছনে। তো কাউসারদের মানে ঘরের পাশে হচ্ছে একটা ঘর আছে, এরা অনেক বড় লোক, একটা পরিবার আছে অনেক বড় লোক। তো ইনাদের হচ্ছে মানে ইনারা হচ্ছে আগে ইন্ডিয়াতে থাকতো। তো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন ইন্ডিয়া থেকে ওরা বাংলাদেশে চলে আসছে। ওরা ছিল মুসলমান, আর এখানে যারা হিন্দুরা ছিল তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে। হিন্দুদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল এগুলো তারা বুক দখল করতেছে। তারা আমাদের স্কুলের এরিয়ার সবচেয়ে নামি দামি ব্যক্তি। আমাদের এলাকার চেয়ারম্যানের এতটা পাওয়ার নেই যতটা পাওয়ার হচ্ছে ওনাদের আছে। যাই হোক, আমি আমার বন্ধু কাউসারকে বলি যে কাউসার আমার জন্য একটা লজিং বাড়ি দেখ। যারা লজিং মাস্টার সম্বন্ধে জানেন, একজনের বাড়ি থেকে তাদের বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে পড়াশোনা করানো, আর তারা 3 বেলা খেতে দিলে এই 3 বেলা খাওয়ার বিনিময়ে বাচ্চা পড়ানো আর তাদের বাসায় থাকা, এরকম হচ্ছে লজিং মাস্টারের চাকরি। তো যাই হোক, ও আমার জন্য একটা লজিং বাড়ি ঠিক করে। আমি এতক্ষণ যে বাড়ির কথা বললাম সেই বাড়িতে ওই লোকের নাম হচ্ছে মাসুদের বাপ বললে মানুষজন খুব ভালো করে চিনে। ওনার অরিজিনাল নাম হচ্ছে জুবায়ের শেখ বললে মোটামুটি মানুষজন চিনে, কিন্তু এলাকাতে মাসুদের বাপ নামে উনি পরিচিত। যাই হোক, জুবায়ের শেখের বাড়িতে হচ্ছে আমাকে লজিং মাস্টারের চাকরি ঠিক করে দেয়। মাসুদ হচ্ছে ওনার বড় ছেলের নাম। ওনার বড় ছেলে এই এলাকার একবার হচ্ছে চেয়ারম্যান ইলেকশন করেছিল কিন্তু পাশ করেনি, যার জন্য ওনার ছেলে এই এলাকায় খুব পরিচিত। তো মাসুদের বাপ বলে অনেকেই চিনে। যাই হোক, জুবায়ের সাহেবের বাড়িতে হচ্ছে আমাকে চাকরি দেওয়া হয়, লজিং মাস্টারের চাকরি। তো যাই হোক, আমি আমার আব্বা আম্মাকে বলি যে আমি হচ্ছে স্কুলের পাশে একটা বাড়ি পাইছি, সেই বাড়িতে লজিং থাকবো। তো লজিং থেকে আমার যাতায়াতে এতটা কষ্ট হবে না, আমি ওখানে থেকে পড়াশোনা করব। ওনাদের হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়েকে পড়াবো আর ওখানেই থাকবো। যথারীতি আব্বা আম্মু রাজি হয়ে গেল, কারণ তারা চিন্তা করলো যে এত দূরে আমি প্রতিদিন হেঁটে হেঁটে যাই, তাদের নিজের কাছেও কষ্ট লাগে। যার জন্য আম্মা বললো ঠিক আছে, তাহলে বুদ্ধিটা খারাপ হলো না, তুই নিজেও পড়বি ওদের বাচ্চাদেরকেও পড়াবি। যার জন্য আমি হচ্ছে সেই বাড়িতে লজিং মাস্টারে থাকতে শুরু করি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, আমি যখন 2 দিন 3 দিন থাকি আমার ভিতরে আমার মায়ের জন্য খুব বেশি কষ্ট হয়। আমি আসলে ভাষায় বুঝাইতে পারবো না। আমার মনে হয় কি যে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি প্রত্যেক দিন রাতের বেলা আমার মার জন্য কান্না করি। ওদের বাড়ির পিছনে একটা বড় পুকুর ঘাট আছে, সেই পুকুর ঘাটে বসে বসে আমি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদি। আমি চোখটা বন্ধ করলে আমার মাকে দেখতে পাই। আমার মনে আছে প্রতিদিন রাতের বেলা আমি যখন ঘুমাতে যাইতাম তখন আমার মা জানালা ফাঁক করে দেখতো আমি ঘুমিয়েছি কি না। রাতের বেলা আমার জন্য হাফ গ্লাস দুধ নিয়ে আসতো, ফুল গ্লাস আনা হয়তো আমার মায়ের পক্ষে সাধ্য ছিল না। এভাবে আমার জীবনটা কাটতে থাকে। তো আমার লজিং বাড়ি সম্বন্ধে একটা ব্যাপার বলে রাখি। আমার লজিং বাড়িতে হচ্ছে একটা ছেলে আছে ছোট, যে হচ্ছে ক্লাস 5-এ পড়ে, আর আরেকটা মেয়ে আছে যে কিনা হচ্ছে ক্লাস 8-এ পড়ে। তো ক্লাস 8-এ যে মেয়েটা পড়ে সে আমাদের স্কুলেই পড়ে, কিন্তু মেয়েটাকে আমি আসলে কখনো ওভাবে ব্যক্তিগতভাবে চিনতাম না বা দেখতাম না। আমি যখন ওদের বাড়িতে লজিং থাকি তখন থেকে এই মেয়েটাকে দেখি। মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র এবং খুবই সুষ্টি টাইপের একটা মেয়ে। আমার এই মেয়ের প্রসঙ্গে বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। আমি যখন ওদের লজিং বাড়িতে খেতে বসতাম, তো আমার যখন খাওয়া হয়ে যেত তখন মেয়েটা আমাকে পিছন থেকে এসে জিজ্ঞেস করতো, স্যার আপনার কি পেট ভরছে নাকি আরও কিছু দিয়ে যাব। এরকম করে মেয়েটা আমাকে খুব বেশি টেক কেয়ার করতো। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যে মেয়েটার নাম ছিল মায়া। শুধু নামে না, ঘুনো মেয়েটা অনেক মায়াবতী, পড়াশোনায়ও যথেষ্ট ভালো। আমি একটা পড়া তাকে একবার পড়াইলে এটা দ্বিতীয়বার পড়াইতে হয় না, একবারে সে খুব সুন্দরভাবে তার আয়ত্তে নিয়ে নেয়। যাই হোক, এভাবে আমি কি করি, ওদের ওখান থেকে এসএসসিটা পাশ করি। যখন এসএসসি পাশ করার পরে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি কোনো একটা কলেজে চলে যাব। ওদের এখান থেকে লজিং বাড়ি থেকে আমি চলে যাব। যখন লজিং বাড়ি থেকে চলে যাব আমি হচ্ছে জুবায়ের সাহেবকে বলি যে আমি হচ্ছে এখানে থাকবো না, আমি তো এসএসসি পাশ করে ফেলেছি, দেন আমি হচ্ছে কলেজে ভর্তি হব, আমি দূরে চলে যাব। আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি নারায়ণগঞ্জ ঢাকার ভিতরে কোথাও চলে আসব, ওখানেই সে পড়াশোনা করব। কিন্তু উনি আমাকে বলতেছে যে বাপরে, তুমি তো গরিবের ছেলে, তুমি কি জানো যে ঢাকায় থেকে পড়াশোনা করানো তোমার আব্বার পক্ষে সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে তোমার আব্বাকে খুব ভালো করে চিনি, উনি পারবে না যে তোমাকে ঢাকায় রেখে পড়াশোনা করাতে। বরং তুমি যদি একটা কাজ করো, আমাদের নারায়ণগঞ্জের একটা কলেজে তুমি ভর্তি হও আর আমার বাসায় থেকে তুমি পড়াশোনা করো, প্রয়োজনে আমি তোমাকে প্রতি মাসে কিছু টাকা পয়সা দিব। তো লোকটার কথাবার্তা শুনে আমি চিন্তা করলাম যে আসলে উনি খারাপ বলে নাই, কারণ ঢাকাতে পড়াশোনা করার জন্য অনেক বেশি টাকা দরকার, যেই টাকা আমার আব্বার পক্ষে আমাকে দেওয়া মোটেও সম্ভব না। আর ওনার বাসায় থাকার পর ওনার বাচ্চা কাচ্চাকে পড়াইলে উনি যদি আমায় কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে মোটামুটি আমি আমার আব্বা আম্মাকে একটু হেল্প করতে পারবো,
আমিও ভালো থাকবো। উনি আমাকে বলে যে উনি আমাকে প্রতি মাসে 2,000 টাকা দিবে। তো আমি অনেক খুশি হই এবং ওনার বাসায় থাকতে শুরু করি। দেখতে দেখতে ওনার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী হয়ে যায়। যখন এসএসসি পরীক্ষার্থী হয় মাশাআল্লাহ সে তখন অনেক বেশি বড় হয়ে যায়। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল। তো এসএসসি পরীক্ষা যখন তার হয় আমি তখন তার প্রতি খুব বেশি মনোযোগী হয়ে যাই। আমি রাত দিন আমার পড়াশোনা বাদ দিয়ে হলেও তাকে পড়াশোনা করাই। আমার একটাই টার্গেট, ওর বাবা প্রতি মাসে আমাকে 2,000 টাকা দেয়, 3 বেলা করে আমাকে খেতে দেয়, আমাকে একটা রুম বানায় দিছে যে রুমে আমি থাকতেছি, নিজের ছেলের মতো আমাকে আদর করে। তার মানে আমাকে একটু কষ্ট করে হলেও ওনার মেয়েকে একটা ভালো রেজাল্ট পাইয়ে দিতে হবে, যাতে অন্তত আমি গর্ব করে এই কথাটা বলতে পারি যে আমি থাকার কারণে আপনার মেয়েটা এসএসসিতে একটা ভালো রেজাল্ট করেছে। যাক, এভাবে যেতে যেতে মেয়েটা এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করে, সে এ গ্রেড পায়। এ গ্রেড পেয়ে সে পাস করে। ওর বাবা মা দুজনে অনেক বেশি খুশি হয়। যদিও আমার টার্গেট ছিল যে মেয়েটা গোল্ডেন কিংবা এ প্লাস পাবে, কিন্তু যাই হোক মেয়েটা এ গ্রেড পায়, মোটামুটি একটা ভালো রেজাল্টে করে, রেজাল্ট খুব বেশি খারাপ হয় না। তো যাই হোক সে যখন এসএসসি পাস করে তখন তার বাবা আমাকে বলতেছে যে মানে আমি যেখানে পড়াশোনা করি সেখানে হচ্ছে, তখন আমি কী করি, আমার পড়া শেষ, আমি তখন হচ্ছে ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, নারায়ণগঞ্জের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, ওর বাবা মানে হচ্ছে জোবাই সাহেব নিজেই আমাকে প্রাইভেটে ভর্তি করায়। ওখানে পড়াশোনা করার জন্য মোটামুটি একটু বেশি টাকা দরকার ছিল, সেই টাকাগুলো উনি আমাকে দিত। উনি আমাকে দিয়ে বলতো যে তুমি এখানে পড়াশোনা করো, উনি নিজে আমাকে ভর্তি করায় দেয়। যাই হোক, এভাবে যেতে যেতে মেয়েটা উনি আমাকে বলে যে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশেই কলেজ আছে যেখানে আমি পড়াশোনা করেছি, সেই কলেজে আমি ওনার মেয়েকে ভর্তি করাই দিই। তো প্রতিদিন আমি মেয়ের সাথে যাই এবং মেয়ের সাথে আসি। একটা সিএনজি উনি ঠিক করে দেয়, যে সিএনজি করে আমি যাই এবং ওনার মেয়ে একসাথে যায়। যেতে যেতে আমাদের দুজনের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। মেয়ে যেহেতু কলেজে পড়ে তখন সে কিন্তু আর ছোট না, মাশাআল্লাহ সে কিন্তু অনেক বড়, সব কিছু বুঝে জানে শুনে। তখন তার পরিবার থেকে তার বাবা মা চিন্তা ভাবনা করতেছে যে মেয়েকে বিয়ে দিবে, অ্যান্ড বিয়ে দিয়ে তাকে পড়াশোনা করাবে। একটা ব্যাপার আমি বলে রাখি, মায়া দেখতে অসম্ভব সুন্দরী ছিল। আমি যখনই মায়াকে নিয়ে হচ্ছে কলেজে যাইতাম তখন বিভিন্ন রকম ছেলেরা মায়াকে ইমপ্রেসিং করতো এবং মায়াকে বিভিন্নভাবে হচ্ছে নানান রকম কথাবার্তা বলতো। তো এইটা আসলে আমার নিজের কাছে ভালো লাগে না। একদিন আমি নিজে ওর বাবার কাছে বলি যে মানুষ বিভিন্নভাবে আপনার মেয়ের দিকে তাকায়, তখন উনি চিন্তা ভাবনা করে যে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়ে দিবে। তো এই খবরটা চলে আসে মায়ার কানে। মায়া বুঝতে পারে যে আমি তার বাপের কাছে কমপ্লেন করেছি যে ছেলেরা তাকে বিরক্ত করে, যার জন্য তার বাবা তাকে বিয়ে দিতে চাচ্ছে। একদিন মায়া এসে আমার সাথে প্রচুরভাবে রেগে যায়, আমাকে বলল মনসুর আমি আপনাকে এত বেশি ভালোবাসতাম, বাট আপনি আমার এত বড় ক্ষতিটা করলেন। আমি বলি কই, আমি কি ক্ষতি করেছি আপনার? তো বলতেছে ক্ষতি করেন নাই আর কি করছেন? আমি বলি কি করছি আগে বলতে তো হবে। বলে আপনার জন্য আমার সব স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেল। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, আব্বা ছেলে খুঁজতেছে, আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমি বললাম যে আমি কি এতে আমার দোষটা কোথায়? তখন সে আমাকে বলে আপনি নিজেই তো আমার আব্বার কাছে বলে দিয়েছেন যে বিভিন্ন ছেলেরা আমাকে রাস্তার মধ্যে বিরক্ত করে, এটা বলা কি আপনার ঠিক হয়েছে? আমি বলি আরে পাগল, এটা আমি কেন বললাম? এইটা বললাম যে এই কারণে মানে আপনার আব্বা যেন আপনার প্রতি একটু মোটামুটি অ্যাক্টিভ থাকে, আপনার প্রতি একটু খেয়াল করে, যাতে আপনার প্রতি একটু যত্নবান হয়। তো উনি আমাকে বলতেছে যে আমার বাবা আমার প্রতি কিসের যত্নবান হবে? আমি কি ছোট মানুষ? আমি কি পিচ্চি বাচ্চা? আমি কলেজে পড়ি, আমি কি আমার নিজের ভালো মন্দটা বুঝি না? আপনি সত্যি আমার অনেক বেশি ক্ষতি করেছেন। যাই হোক, এভাবে আমার নিজের কাছে আসলে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে শুধু আমার কমপ্লেনের কারণে হয়তো মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে। এভাবে যেতে যেতে প্রায় 5-6 দিন কেটে যায়। একদিন সিএনজি করে আমরা দুজনে যখন কলেজে যাচ্ছিলাম তখন সে আমার মুখের দিকে তাকিয়ে বলতেছিল যে আচ্ছা আমি তো এখন কলেজে পড়ি আর আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমরা তো এখন মোটামুটি সেম ইয়ার, আমরা কি চাইলে তুমি করে সম্বোধন করতে পারি না? তখন আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম ভুলে যাচ্ছেন কেন যে আমি আপনাকে ক্লাস 8 থেকে পড়ায় আসতেছি। তখন হাইসা বলতেছে ক্লাস 8 থেকে পড়াইলে কী হয়েছে, এখন তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনি যে আমার মাস্টার, এই জন্য আমি আমার মাস্টারের কাছ থেকে পারমিশন নিচ্ছিলাম, সে যদি আমাকে তুমি করে বলার পারমিশন দেয় তাহলে আমি তাকে তুমি করে ডাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পারমিশন দিয়ে দিলাম। তখন থেকে সে আমাকে তুমি করে ডাকে, কিন্তু আমি তাকে আপনি করে ডাকি। আর আমার আপনি ডাকটা তার কাছে নাকি খুব বেশি কষ্টকর মনে হয়। একদিন সে আমাকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে যে প্লিজ মনসুর ভাই, আপনি আর আমাকে আপনি করে ডাকবেন না, আপনি আমাকে তুমি করে ডাকেন। তো এরপর থেকে আমিও তাকে তুমি করে সম্বোধন করি, সেও মাঝে মাঝে তুমি আপনি যখন যেটা পারে ওভাবেই সম্বোধন করতেছে। যেতে যেতে প্রায় 1 মাসের মতো কেটে যায়। 1 মাস পরে ওর আব্বা ওর একটা বিয়ে ঠিক করে।
ছেলেরা হচ্ছে আমেরিকাতে থাকে, ছেলে তার সহপরিবার সহ আমেরিকাতে থাকে, ছেলে ওখানে পড়াশোনা করেছে, ওইখান থেকে বাংলাদেশে আসবে এবং হচ্ছে মায়াকে বিয়ে করে বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে যাবে, এরকম একটা সম্বোধ আসে। তো এটা আসার পরে এটা মায়ের কানে আসে। তো মায়া একদিন আমাকে, আমার মনে আছে আনুমানিক রাত তখন 1টার মতো বাজে, মায়া আমাকে আমার হচ্ছে জানালার পাশে এসে টক করে খোঁচা দিচ্ছিল। তা আমি জানালা খুললাম, খোলার পরে বলতেছে যে একটু বাইরে আসো। আমি বললাম কেন, বাইরে কেন আসবো? পরে বলে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার সাথে বেরিয়ে আসো। তো ঠিক আছে, ওর কথা মতো আমি বেরিয়ে আসলাম। বাট আমার বুকের ভিতর ধূপ ধূপ করে কাঁপতেছিল, কারণ ওদের বাড়িতে অনেক কাজের লোক আছে, হুট করে কে আবার কোথায় উঠে আমাকে ওর সাথে দেখে ফেলে, তাহলে তো একেবারে কলঙ্ক হয়ে যাবে, পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, হয়তো মায়ের খেয়ে বাড়ি থেকে আমাকে বিদায় নিতে হবে। তখন আমি তাকে বলি যে কী হয়েছে, কেন ডাকছো? পরে বলে জানো আজকের আকাশের চাঁদটা কত সুন্দর। আমি বলি আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো স্বপ্নে চাঁদকে দেখি নাই। পরে বলে আরে বুদ্ধ, স্বপ্নে দেখতে বলি নাই, এই যে উপরের দিকে তাকালেই চাঁদটা দেখতে পাবা। আমি তখন চাঁদের দিকে তাকালাম। তো বলে জানো চাঁদের সাথে একটা জিনিসের মিল আছে। আমি বললাম কি মিল আছে? ও নিজেই বলে যে চাঁদের সাথে আমার চেহারার মিল আছে। আমি বলি হ্যাঁ ঠিক, তবে একটা জিনিসের মিল নাই। ও বলে কোনটা? আমি বলি চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু তোমার গায়ে কলঙ্ক নেই। তখন আমাকে বলে যে আমি কিন্তু আমার নিজের গায়ে কলঙ্ক মাখার জন্য আপনাকে মানে তোমাকে ঘর থেকে ডেকে বের করছি। তখন আমি একটু ভয় পেয়ে যে মানে কিসের কলঙ্ক মাখার জন্য আমাকে ঘর থেকে বের করছো? তখন সে আমাকে বলতেছে যে মনসুর, আমি জানি ছোটোবেলা থেকে তুমি আমাকে পড়াশোনা করাইছো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে তুমি আমার মাস্টার। আজ আমি কলেজে পড়ি আর তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো। আমরা দুজনকে যথেষ্ট ভালোভাবে চিনি, যথেষ্ট ভালোভাবে বুঝি। আমি দীর্ঘদিন ধরে একটা কথা বলবো বলে আমি বলতে পারতেছি না। আজ আমি এই কথাটা বলবো। জানো মনসুর, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনার পর আমি যেন আসমান থেকে বললাম, এই মেয়ের মুখে এরকম কথা আমি কোনো দিনও আশা করি নাই। কারণ আমি যাকে আজ পর্যন্ত আমার নিজের ছাত্রীর মতোই দেখি, হয়তো সে তুমি করে বলার জন্য আমার কাছে পারমিশন চেয়েছে বলে আমি তাকে তুমি করে বলতে পারমিশন দিয়েছি, কিন্তু অন্তঃস্থল থেকে আমি তাকে ভালোবাসা তো দূরের কথা, তার দিকে আমি কখনো কোনো অন্য নজরে তাকাই নাই। আমি তাকে বললাম যে এই কথাটা যদি তোমার বাবা শুনতে পারে তাহলে কি একবার চিন্তা ভাবনা করতে পারো যে কী ঘটবে? ও আমাকে বলে সেজন্যই তো বলেছি আমি চাঁদের মতো নিজের গায়ে কলঙ্ক মাখবো। আমি বলি তুমি তো নিজের গায়ে কলঙ্ক মাখবে আর সাদা কাপড় পরিয়ে আমাকে দুলা বানিয়ে তোমার আব্বা মাটির কবরে শোয়াই দিবে। তখন মেয়েটা আমার হাতটা শক্ত করে ধরে বলে, মনসুর আমি তোমার পাশে থাকবো, তোমার কোনো কষ্ট হবে না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি বলি তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি উল্টাপাল্টা কিছু খাইছো? তখন হাইসা বলে যে উল্টাপাল্টা আমাকে কী দিবে, আমি কোথায় পাবো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি বললাম না এরকম কথাবার্তা বলো না। আমি তার সাথে একরকম রাগারাগি করেই ওখান থেকে হচ্ছে আমার রুমে চলে আসি। রুমে এসে আর আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আমি চিন্তা করতে থাকি যে হ্যাঁ আল্লাহ, এটা কী হইলো, এটা কেমন কথাবার্তা হইলো। যাই হোক 2-3 দিন পরে ও প্রতিদিন আমাকে এই কথাগুলো বলে এবং আমাকে দেখে এই জিনিসগুলো করে। তো যেতে একটা সময় হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে যায়। আমাকে হচ্ছে বাড়ি থেকে খবর দেওয়া হয় যে আম্মার শারীরিক অবস্থা খুব খারাপ। আমার হচ্ছে ছোটো বোন আসে আমার কাছে এসে বলে যে ভাইয়া আমার অবস্থা খুব খারাপ, বাবা তোমাকে বাড়ি যাইতে বলছে। তা আমি কী করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে প্রায় 5 দিনের মতো আমি বাড়িতে থাকি। আমি ওদের বাড়িতে আসি না, মানে হচ্ছে মায়াদের বাড়িতে আসি না, আমার লজিং বাড়িতে আসি না। তো 5 দিন পরে হচ্ছে মায়া কী করে, তার হচ্ছে ছোটো ভাইটাকে নিয়ে, ওর ছোটো ভাইটা তখন মোটামুটি বড় হয়েছে, ওর ছোটো ভাইটাকে নিয়ে সে হচ্ছে আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে যাওয়ার পরে মা তখন খুবই অসুস্থ ছিল। তারপরে মা আমাকে জিজ্ঞেস করতেছিল যে মনসুর এই মেয়েটা কে বাবা? আমি বললাম মা আমি তো ওদের বাড়িতে হচ্ছে আমি লজিং থাকি, আমি এই মেয়েটাকে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, মেয়েটা এখন কলেজে পড়ে, তো ছেলেটা স্কুলে পড়ে। আমার মা বলে মেয়েটা অনেক ভালো। আমি খেয়াল করে দেখলাম যে মায়া আমার মায়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে এবং সে তার নিজের ওড়না দিয়ে আমার মায়ের মাথায় যে পানি ঢালছে, যে পানিগুলো মুছে দিচ্ছে এবং মাকে এমনভাবে যত্ন করতেছে যেন সে সত্যি আমার মায়ের মেয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার মাকে মা বলে ডাকতেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না যে সে কেন আমার মাকে এতটা ভালোবাসা দেখাচ্ছে। মেয়েটা আমাদের বাড়িতে সেদিন রাতের বেলায় ছিল। রাতের বেলায় যখন ছিল খাওয়া দাওয়া করে আমাদের আসলে তো আমাদের একটা টিনের ঘর ছিল, তো ওরকম হচ্ছে মানে কোনো রুম ছিল না, যে এত রুম ছিল না যে আমরা সেপারেটভাবে ঘুমাইতে পারবো। তখন আমি যে রুমে ঘুমাইতাম সেই রুমে হচ্ছে মায়া আর হচ্ছে তার ছোটো ভাই সহ আমার ছোটো বোনকে ঘুমাইতে দেওয়া হয়েছে। আমার আর 2টা বোন আর হচ্ছে মা এক রুমে ঘুমাইছে আর আমি আর আমার আব্বা আরেক রুমে ঘুমাইছে। রাত যখন আনুমানিক প্রায় 11টার মতো বাজে, তখন আমার ছোটো বোনে আমাকে এসে বলতেছে যে ভাইয়া, মানে আমার বোনটা আমার এসে বলতেছে যে ভাইয়া মা তোমাকে ডাকতেছে। তো আমি চিন্তা করলাম কী রে, তো রাতের বেলায় মা কেন আমাকে ডাকতেছে? তখন আমি মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে বললাম যে মা
মা কী হয়েছে গো? পরে মা আমারে বলতেছে তুই একটু আমার পাশে বসবি। আমি বলি হ্যাঁ বসবো। তো মা আমারে বলতেছে আমার বোনটা তখন আমার বোনটার ইশারা দিছে যে তুই একটু বাইরে যা। তো আমার বোনটাকে কী করছে, আমাদের হচ্ছে টিনের ঘরে বারান্দা আছে, সেই বারান্দার মধ্যে গিয়ে বসছে। আমার মাটা আমার হাত ধরে বলতেছে জানোস বাবা এই মায়া মেয়েটারে আমার অনেক ভালো লাগছে, এরকম মাইয়া একটারে যদি আমি তোর বউ বানাইতে পারতাম বাপ, তাইলে আমি মনের মধ্যে অনেক বেশি শান্তি পাইতাম। মাইয়াটা কত সুন্দর দেখছস। মায়ের এই কথাটা শুনে আমি স্পষ্টভাবে মায়ের চোখের দিকে তাকিয়ে আছি। মায়ের কথাগুলো বলতেছে আর মায়ের চোখের পানিগুলো টলমল করতেছে। আমি মারে বললাম যে মা তুমি যেই মেয়ের প্রশংসা করতেছো এই মেয়ে সম্বন্ধে কি তুমি জানো? আমার মা বলে কেন, কি জানবো? আমি বলি মা জানো ওরা কত বড় লোক। আমি যেই হচ্ছে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলের এরিয়াতে আশেপাশে ওর বাপেরে সবাই এক নামে জুবাই সাহেব বললে এক নামে মানুষজন ছিলেন। আর ওর ভাইয়ের নাম হচ্ছে মাসুদ ভাই চেয়ারম্যান ইলেকশন করেছে। ওদের জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই মা। আমি 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 মাটির মানুষ হইয়া আকাশের চাঁদ দেখার স্বপ্ন আমি কখনোই দেখি না। আমার মা আমার হাতটা ধরে বলতেছে আমার কাছে মনে হয় কি জানোস মাসুদ, এই মাইয়াটারেই তুই বিয়ে করবি। এই মাইয়াটার মুখের মাঝে আমি তোর মুখটারে বাইসে উঠতে দেখছি। আমার কাছে মনে হয় যে এই মাইয়াটাই আমার ছেলের বউ হইব। আমি বলি মা তুমি এটা কেমন কথা কইতেছো, পাগল হয়ে গেছো? আমার মা বলতেছে মোটেও পাগল হই নাই, তুই একটা কথা খেয়াল রাখিস, আমার মন কইতাছে এই মাইয়াটাই তোর বউ হইব। আমি তো করে মন থেকে দোয়া করি। আমি তখন মায়ের কথা শুনতে শুনতে মারে বললাম যে মা আমি আজকে তোমার সাথে ঘুমাই। তখন আমি আমার ছোটো বোন আমার মা হচ্ছে একসাথে একই খাটের উপর ঘুমিয়েছিলাম। ইমাম সাহেব যখন ফজরে আজান দিল নামাজ পড়ার জন্য, তখন আমি নামাজ পড়ার জন্য উঠলাম যে আমি ফজরের নামাজ পড়বো। তো আমি আমার মায়ের যেহেতু শরীর খারাপ মাকে আমি ডাক দিই নাই, মার যেহেতু শরীর খারাপ মাকে ডাকি নাই, আমি ভাবলাম যে আমি নামাজ পড়ে এসে তারপরে মাকে ডাকবো। তো নামাজ পড়ে যখন আমি আসার পরে যখন আমি আমার মায়ের মাথায় ভাবে হাত দিই যে মা ও মা উঠো না নামাজ পড়বা, তো তখন আমি মায়ের মাথা হাত দিয়ে দেখতেছি যে মায়ের মাথাটা একদম শরীরটা সাপের মতো ঠান্ডা হয়ে আছে। আমার মায়ের গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর ছিল। আমার কাছে মনে হলো হয়তো জ্বরটা চলে গেছে যার জন্য শরীরটা এভাবে ঠান্ডা হয়ে আছে। আমি যখন মায়ের মাথাটা ঘোরানোর জন্য ট্রাই করতেছি, আমি দেখতেছি যে মায়ের মাথা ঘুরতেছে না। আমার মা রাতের কোনো একটা অংশে মরে একেবারে শক্ত হয়ে আছে। আমি তখন চিৎকার করে মাকে ঝরিয়ে ধরে কাঁদি। পাশের রুম থেকে হচ্ছে মায়া, ওর ছোট ভাই, আমার আব্বা সবাই দৌড়ে উঠে আসে এবং বাড়ির আশেপাশের মোটামুটি সব মানুষগুলো আসে। আসার পর দেখতে পাই যে আমার মা মারা গেছে। মায়ের এরকম অকাল মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার বোনগুলো অনেক বড় হয়েছে, আমার বড় বোনটাকে বিয়ে দিতে হবে। এরপরে আমার যে ছোট আরও 2টা বোন আছে ওদের সবাই হচ্ছে বিয়ের বয়স। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে মা মরে গেল, আমার এই বোনগুলোর কী হবে? যাই হোক, এর পরের দিন হচ্ছে আমরা আমাদের সাধ্যমতো হচ্ছে যতটুকু পেরেছি মানুষদেরকে ডেকে আমি আমার মাকে আমাদের এলাকাতেই মাটি দিয়েছি। আমার মায়ের জানাজা আমার আব্বা নিজে পড়েছিল। আমার মনে আছে আব্বা নিজে জানাজা পড়তে গিয়ে বেশ কয়েকবার কেঁদে দিয়েছে। আমার আম্মা আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ ছিল। প্রতিটা মানুষ আমার আম্মার জন্য কান্না করছে। আমাদের খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু আমার আম্মা মারা যাওয়ার পরে কিছু ফকির আমাদের বাড়িতে আসছিল। আয়সা বলতেছিল যে এই বাড়িতে আইসা আমরা কোনোদিন খালি হাতে ফিরি নাই। এই মহিলা আর কিছু পারুক বা না পারুক কয়টা মুড়ি প্লাস্টিকের কাগজে বইরা হলেও আমগো হাতে দিত। এই মহিলাটা যথেষ্ট ভালো মানুষ ছিল। আম্মার জন্য গাছগাছালি পাখিগুলো যেন কান্না করেছে। যাই হোক, আম্মাকে মাটি টাটি দেওয়ার পরে বিকালবেলা মায়া আর তার ভাইকে নেওয়ার জন্য তার হচ্ছে বড় ভাই মাসুদ ভাই আমাদের বাড়িতে আসে। আসার পরে মাসুদ ভাইয়ের সাথে মায়া আর তার ভাই চলে যায়। আর আমাকে বলতেছে যে আপনি কবে যাবেন? আমি বলে আমার মা তো মারা গেছে, আমি 2-3 দিন পরে যাব। তুমি বলো আচ্ছা ঠিক আছে, আপনি যতদিন পারেন ততদিন থাকেন। তো আমি 7-8 দিনের মতো আমার বাড়িতে থাকার পরে মোটামুটি সব কিছু যখন ঠিক হয়, আমার হচ্ছে আরেকটা পাশের ঘরের হচ্ছে দাদি হয় আর কি, ওনাকে হচ্ছে আমাদের বাসায় রাখি, যেহেতু আমার 3টা যুবতী বোন আছে। আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি ওইখান থেকে আব্বাকে বলতেছিলাম যে আব্বা আমি লজিং বাড়ি থেকে চলে আসি। আব্বা বলতেছে ওইখান থেকে তুই যেই টাকাটা পাস, আর উনি তোরে প্রাইভেটে ভর্তি করাইছে। তো প্রাইভেটে ভর্তি করাইছে, এখন আমার পক্ষে তো সম্ভব না যে তোকে পড়াশোনা করানো। উনি তোকে প্রাইভেটে ভর্তি করে, ওখানে প্রতি মাসে অনেক টাকা খরচ আছে। ও তোকে পড়াশোনা করাক, তুই এখানে পড়াশোনা কর, আর এখানে আসার দরকার নাই। তোর দাদি যেহেতু আছে আর আমি আছি, তোর বোনগুলো ভালোই থাকবে। এগুলো দেখার পরে আমি করলাম কি,
আমি আবার হচ্ছে আমার সেই লজিং বাড়িতে গেলাম। কিন্তু তখন আমি যাওয়ার পর আমি অনেকটা ভেঙে পড়ছি, আমি আগের মতো আর নাই। আমি সারাটা দিন গম্ভীর হয়ে বসে থাকি, কান্নাকাটি করি, কিন্তু মায়া আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে। আমার যখনই মন খারাপ থাকে তখনই আমার পাশে আসে, আমার মাথা টিপে দেয়, আমাকে বিভিন্ন রকমের কথা শোনায় যে তুমি মন খারাপ করো না, কারো মাই তো পৃথিবীতে বেঁচে থাকে না, কারো বাবাই তো পৃথিবীতে বেঁচে থাকে না, সবাইকে তো একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, তাই না? তুমি কেন শুধু শুধু মন খারাপ করতেছো? আল্লাহ সব কিছু ঠিক করে দেবে, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে যায়। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে আমি দেখতে পারি যে মায়ার যে বিয়ের ঘরটা নিয়ে যে কথাবার্তা চলতেছিল, সেই ঘরটা মোটামুটি প্রায় ফাইনালের পথে। ছেলেরা বাংলাদেশে আসবে, সামনের মাসে বাংলাদেশে আসবে, আসার পর ওদের হচ্ছে বিয়ে শাদী নিয়ে কথাবার্তা হবে। এটা নিয়ে আবারও এবার খুব কঠিনভাবে ওরা এটা নিয়ে মাঠে নামছে। তো সেমভাবে মায়া আমাকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার সরি আমি বলে রাখি, বিকেলবেলা ওদের যে পুকুর ঘাট আছে, পুকুর ঘাটে আমরা বড়শি বাইতাম। সেদিন হচ্ছে পুকুর ঘাটে আমি বড়শি বাইতাছি, ও আমার পিছনে বসে আছে। তো বসে বসে ও একটা বই নিয়ে সবসময় ওখানে যায়, যাতে সবাই বুঝে যে ওখানে পড়াশোনা করে, আমাকে পড়াইতে আসি। এই জন্য বই নিয়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার পুকুর ঘাটে গধূলি সন্ধ্যায় বসি। তো সেদিন সে বইটা নিয়ে পড়তেছিল, আমারে বলতেছিল তুমি কি জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি বলি হ্যাঁ জানি তো, তুমি বিয়ের পর আমেরিকাতে চলে যাবা, আমেরিকাতে যাওয়ার পর আমার জন্য একটা ভিসা দিবা, আমিও আমেরিকাতে চলে যাবো। তখন আমার দিকে হাসা, ও আমার দিকে তাকে একটা মৃদু হাসি দিয়া বলতেছে তুমি কি আমার মনটারে কোনোদিনও বুঝলা না? তুমি কি আমাকে কোনোদিনও বুঝবা না? তখন আমি ওর মুখের দিকে তাকে বলতেছি জানো মায়া, আমার একটা কথা না খুব বেশি মনে পড়তেছে। আমাকে বলে কি মনে পড়তেছে বলো? আমি বললাম জানো, যেদিন আমার মা মারা গেছিলো সেদিন আনুমানিক রাতের প্রায় 11টার দিকে আমার মা আমাকে মায়ের রুমে ডেকে নিয়ে গেছে আমার ছোটো বোনকে দিয়ে। ডেকে নিয়ে যাওয়ার পর মা আমাকে বলতেছে যে তোমাকে নাকি মায়ের খুব পছন্দ হয়েছে। আমার বাবা বলতেছে যে এই মেয়ের মুখের ভিতরে আমি তোর মুখটাকে দেখতে পাই। আমার মা, আমার মানে মৃত্যুর পথযাত্রী মা বলেছিল যে তোমার সাথে নাকি আমার বিয়ে হবে, আমি নাকি তোমাকেই পাবো। তখন মায়া আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে মা তো একদম সত্য কথা বলছে, আমি বিয়ে করতে হয় তোমাকেই করব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে সে আমার সাথে প্রতিদিন রাগারাগি করে। আমরা যখনই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাই তখনই আমার সাথে খুব বেশি রাগারাগি করে। আমাকে বলতে থাকে যে আমি একদিন আমার একটা স্মৃতি মনে আছে যে আমি ওকে নিয়ে সিএনজি করে যাচ্ছিলাম। তো ও বলতেছে যে তুমি কি আমার সাথে এরকমই করবা? প্রতিদিন সিএনজির মধ্যে আমার সাথে ঝগড়া করে। সেদিনও দেখলাম যে চলন্ত সিএনজির ভিতরে ও একদম পা নামিয়ে দিচ্ছে যে সিএনজি থেকে ও লাফ দিয়ে পড়ে যাবে। আমি ওর হাতটা ধরে শক্ত করে কোনোভাবে সিএনজিতে বসায় রাখি। ওই দিন যাওয়ার পর আমি ওরা বলি যে কলেজ করার দরকার নাই, নারায়ণগঞ্জের সিটির ওখানে একটা ছোট পার্ক আছে, সেই পার্কের মধ্যে আমি আরও বসার পরে আমি তারে বলি যে তুমি কেন এই পাগলামিগুলো করতেছ? তুমি কি জানো না তোমার পরিবার সম্বন্ধে? ও প্রচণ্ড রকম ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে করতে শুধু একটা কথাই বলে যে দেখো আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই, আমি তোমাকেই বিয়ে করবো, আমি তোমাকে নিয়ে যাব। আমি জানি না তুমি ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই, আমি পারবো না আমি অন্য কাউকে বিয়ে করতে। আমি ছোটোবেলা থেকে তোমাকে দেখে আসছি, আমি ছোটোবেলা থেকে তোমাকে ভালোবেসে আসছি। আমার জীবনে মরণে তুমি আমার সাথে থাকবা, অন্য কাউকে আমি আমার শরীরে হাত দিতে দিব না, অন্য কাউকে স্বামী হিসাবে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না, না না। আমি তখন তার চোখে মুখে অন্যরকম একটা আগুন দেখতে পাই। আমি তাকে বলি যে তাহলে কি করব, তুমি আমাকে বলো। ও আমাকে বলে যে তুমি আমাকে নিয়ে পালাইয়া যাও। আমি বলি পালাইয়া যাবো? তুমি কি একটাবার চিন্তা করে দেখছো যে তোমার ভাই আমার বাড়িতে গিয়ে আমার ছোট ছোট 3টা বোন যাদের এখনও বিয়ে হয় নাই তাদেরকে তোমার ভাই গিয়ে মেরে ফেলবে? এটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব না তোমাকে নিয়ে পালিয়ে যাওয়া। কেননা আমার আব্বা হচ্ছে আমাদের এলাকার খুবই সম্মানিত একটা মানুষ। এটা যদি আমাদের এলাকার মানুষজন জানতে পারে তবে আমার আব্বা ফাঁসি দিয়ে মারা যাবে। আমি এটা কখনোই করতে পারবো না মায়া। এটা বলে আমি ওর হাত ধরে কান্না করে বলি যে মায়া দেখো, তুমি আমাকে ভালোবাসো, আজ আমি তোমাকে একটা কথা বলি, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু পছন্দ করলে তো সব জিনিস পাওয়া হয় না। আমারও এখন ইচ্ছে করে প্লেনে চড়ে রকেটে চড়ে চাঁদের দেশে যাওয়ার জন্য, কিন্তু আমি কি চাঁদের দেশে যাইতে পারবো তো না। এমন কোনো স্বপ্ন আমি দেখতে চাই না যে স্বপ্নটা আমার পূরণ হবে না। আমি চাই না মাটির মানুষ হয়ে আকাশের চাঁদটাকে ধরতে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এটা বলে আমি হচ্ছে আমার ভার্সিটির দিকে চলে যাই। ও ওর কলেজে যায় না, ওখানে বসে থাকে। আমার যখন ভার্সিটি শেষ আমি কলেজের সামনে গিয়ে দেখি যে ও নাই।
যথারীতি পার্কের দিকে এসে দেখতেছে যে পার্কে বসে আছে, ঠিক যেখানে আমি বসায় গেছি ওখানেই বসে আছে। আমি বললাম তুমি ক্লাস করো নাই? ও বললাম আমি ক্লাসও করবো না, বাড়িতেও যাবো না। আমি বললাম আরে বাবা কেন এরকমগুলো পাগলামিগুলো করতেছো? তখন আমাকে বলতেছে যে তুমি একটু থাকো, আমার একটা বান্ধবী আসবে। আমি বলি তোমার কোন বান্ধবী? বলে একটু থাকো না। তারপর ওর একটা বান্ধবী আসছে যার নাম হচ্ছে লুনা। এখন লুনা ও লুনার সাথে আগেই প্ল্যানিং করে রাখছে। তখন ও আমাকে বলতেছে যে শোনো, কালকে আমি লুনাদের বাসায় চলে যাব। আমি বলি লুনাদের বাসায় চলে যাবো মানে? ও বলে আমি লুনাদের বাসায় চলে যাব রাতের বেলায় আমি লুনাদের বাসায় চলে যাব। লুনা আমাকে সিনজি নিয়ে আসতে যাবে, আমি লুনার সাথে লুনাদের বাসায় চলে যাব। 1 সপ্তাহ আমি লুনাদের বাসায় থাকবো, তুমি আমাদের বাড়িতে থাকবা। আমাদের বাড়িতে থাকার পরে তুমি আমাকে খুঁজতে থাকবা। আমি যে লুনাদের বাড়িতে আছি এটা কিন্তু আমার বাপ বা ভাইকে কাউকে বলবা না, তুমিও তাদের সাথে আমাকে খুঁজতে থাকবা। তারপর তুমি আমাকে খুঁজতে থাকবা, আমি লুনাদের বাড়িতে থাকবো। 1 সপ্তাহ পরে তুমি বলবা যে ঠিক আছে এখন তো হচ্ছে আমাকে বলো, আমার কথা বলবো যে মায়া চলে গেছে আর আমার মাও মারা গেছে, আমার ছোটো বোনগুলোর খুব প্রবলেম হচ্ছে, আমি আর লজিং থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। এইটা বলি তুমি বাড়ির নাম করে তুমি আমার কাছে চলে আসবা। তারপরে আমরা কোথাও চলে যাব, আমাদের একটা সুন্দর সংসার হবে। ওর আইডিয়াটা আমার কাছে মোটামুটি খারাপ লাগে না, চমৎকার একটা আইডিয়া। ও আমাকে বলে যে তার এতে তুমি দেখবে কি যে তোমার উপরে কোনো দোষারোপ আসবে না, তোমার বোন আর তোমার আব্বা অনেক ভালো থাকবে। আমি বলি যে হাই রে, মাথার মধ্যে এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে বলো আমি সেটাই করব। লুনার সামনে মেয়েটা আমার বুকে মাথা রেখে চুপটি করে যেন ঘুমিয়ে গেল। আমাকে বললো যে এতদিনে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, জানো আমি যদি তোমাকে বিয়ে করতে পারি আমি পৃথিবীতে আর কিছুই চাই না, আমি সারাটা জীবন তোমার হাতটা ধরে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। কথা বলতে বলতে আমরা বাসায় যাই। বাসায় গিয়ে আমার আর রাতের বেলায় ঘুম আসে না। আমি দেখি ঠিকই উঠানের পাশে হচ্ছে একটা সিন এসে দাঁড়াইছে। রাত তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে। আমি জানালা দিয়ে সব দৃশ্য দেখতেছি। 1টার মতো বাজে, আমি দেখতেছি লুনা হচ্ছে ওইখানে দাঁড়ায় আছে অ্যান্ড মায়া হচ্ছে একটা ব্যাগ নিয়ে খুব কেয়ারফুলি ঘরের দরজা খুলে বেরিয়ে সিনজি দিয়ে চলে গেল। আমি সম্পূর্ণ দৃশ্যটা আমার চোখ দিয়ে দেখতেছি। আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি। আমি সেদিন ফজরের নামাজ পড়ে আবারও শুয়ে পড়ছি। আমি যখন শুয়ে পড়ছি তখন আমি দেখতেছি চারিদিকে বিভিন্ন রকমের অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। ওদের একটা বিল্ডিং বাড়ি ছিল। তারপর আমি দরজা খুলে আসার পরেই মাসুদ ভাইয়া দৌড়ে আমার ঘরের সামনে এসে বলতেছে যে মনসুর, মায়া কোথায়? উনি এমন করে বলতেছে যেন আমি সব কিছুই জানি। আমি বলতেছি ভাই আমি তো জানি না। পরে বলতেছে মায়া কালকে রাতে বাড়ি থেকে পালায় গেছে। আমি বলি কোথায় চলে গেছে? উনি বলে যে কোথায় চলে গেছে এটাই তো তোমাকে জিজ্ঞেস করতেছি। তুমি আর ও একসাথে পড়াশোনা করো, একসাথে যাও, তুমি কি জানো যে ওর কারোর সাথে সম্পর্ক ছিল, কারোর সাথে কোনো লাইন ছিল? আমি বলি ভাই দেখেন ওর সাথে আমি পড়াশোনা করি বলতে ও পরে কলেজে আর আমি পড়ি বিশ্ববিদ্যালয়ে, আমি ওর সম্বন্ধে কীভাবে জানবো আপনি আমাকে বলেন? তখন উনি আমাকে বলতেছে যে তুমি জানো না ও সারাক্ষণ তোমার সাথেই থাকে, তাহলে তুমি জানো না তো জানে কে? এটা বলো ওরা কী করে মানে পাগলের মতো হয়ে যায়। আমি দেখি যে সেদিন ওরা বিভিন্ন জায়গায় মায়াকে খুঁজতে থাকে এবং ওরা খুব সম্মানিত মানে যার জন্য এলাকার মানুষদেরকে জানায় না, শুধু গোপনে থানায় গিয়ে মায়াকে একটা নিখোঁজ হচ্ছে ডায়েরি করে আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে দিয়ে ওরা মায়াকে হুন্ন করে খুঁজতে থাকে। এতে মায়ের সাথে আমার যোগাযোগ হয়। আমি মায়ের সাথে যোগাযোগ করে আমি মায়াকে বলি যে তোমার ভাইয়েরা খুব খোঁজাখুঁজি করতেছে। ও আমার সাথে যেমন প্ল্যানিং করে রাখে তেমনই হচ্ছে লুনাদের বাসায় গিয়ে থাকে। এরপরে আমি হচ্ছে 1 সপ্তাহ পরে ওর ভাইয়া আমাকে যেমন করে মায়া শিখিয়ে দিয়েছিল তেমন করে বলতেছি যে ভাইয়া এখন তো মায়া চলে গেল আর হচ্ছে আমার 3টা বোন বাড়িতে একা, আমার আব্বা তো সবসময় হচ্ছে মাদ্রাসায় চলে যায়, এখন আমার বোনগুলোকে দেখাশোনা করার মতো কেউ নাই। এলাকার বিভিন্ন ছেলেরা আমার বোনকে ডিস্টার্ব করে, যার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি আমি লজিং বাড়ি থেকে চলে যাব। তখন বলতেছে যে আমার মাসুদ ভাই বলতেছে আমার ছোটো ভাইটা তো তোমার কাছে পড়ে। আমি বলি ভাই ওকে আমি পড়াইছি, অনেক বড় হয়েছে, ওকে আমি স্কুলে একটা মাস্টার ঠিক করে দিচ্ছি, ও ওইখানে পড়বে। যেমন কথা তেমন কাজ। সেদিনে প্রায় 1 সপ্তাহ না, প্রায় 8-9 দিন পরে 8-9 দিন লুনাদের বাসায় হচ্ছে মায়া থাকে। 8-9 দিন পরে আমি ওখান থেকে বের হই আমি চিন্তা করতেছি আমি কোথায় যাব। আমি আমার বাবার কাছে যাই। বাবার কাছে গিয়ে আমি ইনিয়ে বিনিয়ে চিন্তা করতেছি আমি বাবাকে বলবো কিনা। আমি বাবার সাথে প্রায় 2 ঘন্টার মতো কথা বলি। 2 ঘন্টার মতো বাবার সাথে কথা বলে আমার সাহসে দিচ্ছিল না যে আমি বাবার কাছে কথাগুলো বলি। 2 ঘন্টা বাবার সাথে কথাবার্তা বলার পর আমি বাবাকে বললাম যে বাবা আমি একটু ঢাকা যাব একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। বাবা আমাকে বলতেছে কিসের চাকরি? আমি বলতেছি একটা চাকরি পাইছিলাম তো, একটা চাকরিতে হচ্ছে কাগজপত্র জমা দিয়েছিলাম, আমার মনে হয় চাকরিটা হয়েছে, আমি এই চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। তখন আমার বাবা বলতেছে ঠিক আছে
আছে যা, সাবধানে যাস। আমি যখন বের হচ্ছিলাম তখন আব্বা তার পকেট থেকে আমাকে 1,000 টাকা বের করে দিল। আমি বললাম যে না বাবা, লাগবে না, কারণ মায়ের আব্বা আমাকে মাসে মাসে যে টাকা দিত সেই টাকাগুলো আমার কাছে আছে, যার জন্য বাবার কাছ থেকে কোনো টাকা না নিয়ে আমি লুনাদের বাড়িতে যাই। যাওয়ার পর দেখি যে মায়া লুনাদের ঘরের দরজায় দাঁড়ায় আছে। আমি যাওয়ার পর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। আচ্ছা, লুনাদের ব্যাপার একটুখানি বলে রাখি। লুনার আব্বা হচ্ছে কুয়েতে থাকতো। লুনার শুধুমাত্র ভাই আছে, আর লুনা আছে, আর লুনার মা আছে। তো লুনার মাকে, লুনার ভাইকে লুনা কীভাবে ম্যানেজ করছে এটা আমি জানি না। যাই হোক, সেদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমি ওকে বলে রাখি যে সন্ধ্যাবেলায় তুমি চলে এসো। তখন আমি কী করি, সন্ধ্যাবেলায় ওদের বাড়ির সামনে একটা বাজার আছে, ছোট বাজার, সে বাজারের মধ্যে একটা সিএনজি নিয়ে দাঁড়ায় থাকে। সন্ধ্যার সময় লুনা ওকে নিয়ে আসে। ওকে নিয়ে আসার পরে আমি ওকে নিয়ে সরাসরি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। নারায়ণগঞ্জ শহরে আসার পর নারায়ণগঞ্জে বাসে উঠে আমি তখন তাকে নিয়ে ঢাকায় আসতেছি। আমি আমার পরিচিত দূরে, মানে আমার একটা পরিচিত বন্ধু আছে যার সাথে আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওর একটা মামার বাড়ি আছে। সেই বাড়িতে আমি একটা বাসা হচ্ছে ভাড়া করে ওর সাথে কথাবার্তা বলে রাখি। আমি সরাসরি সেই বাড়িতে গিয়ে আমি মায়াকে নিয়ে সেই বাড়িতে গিয়ে উঠি এবং সেখানে মোটামুটি খুব ভালোভাবেই থাকতে শুরু করি। আমার ইচ্ছে করতেছিল যে আমি মায়ার পড়াশোনাটা বন্ধ করবো না, আমি মায়ার পড়াশোনাটা কন্টিনিউ করাবো। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি ঢাকার কোনো একটা কলেজে মায়াকে ভর্তি করাবো। তো আমাদের হাতে যে পরিমাণ টাকা পয়সাগুলো ছিল সেটা দিয়ে আসলে মানে চলাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, আর চলতে পারতেছিলাম না। যে টাকা পয়সা ছিল তাও মোটামুটি প্রায় শেষ। বন্ধু বান্ধবদের কাছে চেয়ে চেয়ে নিতে নিতে আর অত টাকা পয়সা আমাদের কাছে নাই। তখন ওখানে একটা মাল্টিপারপাস কোম্পানি আছে। মাল্টিপারপাস কোম্পানিতে হচ্ছে সমিতির মতো, যারা জানেন আমি একটু ডিটেলসে খুলে বলি। এটা হচ্ছে এরকম যে ওইখানে বিভিন্ন লোকদেরকে কিস্তি দেওয়া হয়, দোকানে দোকানে কিস্তি দেওয়া হয়, আর সেই কিস্তিগুলো প্রতিদিন সন্ধ্যার সময় উঠাইতে হয়। সন্ধ্যার সময় বা রাতের বেলা একটা সময় কিস্তিগুলো উঠাইতে হয়। তো আমি তখন টেম্পোরারি এ ধরনের একটা চাকরিতে জয়েন করি। এই চাকরিতে জয়েন করি, মোটামুটি ভালোই 6,000 টাকা বেতন দেয়। ওটা দিয়ে মোটামুটি তার বাসা ভাড়াটা হয়ে যায়। তো বাসা ভাড়াটা হয়, আমি চিন্তা করতেছিলাম তো প্রতিদিন সন্ধ্যার সময় এই কাজটা করি, আর আমি অন্য একটা চাকরি যদি করতে পারি সেটাতে আমরা মোটামুটি ভালোই চলতে পারবো, আমি মায়াকে পড়াশোনা করাতে পারবো। আচ্ছা, এরই মাঝে আমি বলতে একটা ব্যাপার ভুলে গেছিলাম। তারই মাঝে আমি মায়াকে নিয়ে যেদিন গেলাম এর 2 দিন পরেই আমি কাজী অফিসে গিয়ে মায়াকে হচ্ছে বিয়ে করি। আমি মায়াকে 2.5 লাখ টাকা কাবিনে ঢাকাতে বিয়ে করি। বিয়ে করার পর আমাদের হচ্ছে কোনো কিছু ছিল না। বিয়ে করে আসার সময় ও হচ্ছিল মানে 2টা ফুল কিনছে, শুধুমাত্র 2টা ফুল। কারণ হচ্ছে আমি বিয়ে করছি বা আমরা অনেক দূর থেকে আসছি, ও ভয় পাচ্ছিল যে ঢাকার এলাকার ছেলেফেলারা যদি দেখে তাহলে তারা হয়তো সন্দেহ করতে পারে যে আমরা কেউ থেকে আসছি, কেন আমাদের এই সম্পর্ক, এটা জিজ্ঞেস করে হয়তো খারাপ কিছু করতে পারে বা আমাদের সম্বন্ধে ইনকোয়ারি করতে পারে। এটার ভয়ে আমরা কাউকে না বলে মোটামুটি আমরা ভালোভাবেই হচ্ছে ওখানে চলতেছি। 2টা ফুল নিয়ে, 2টা ফুল রাতের বেলা একটাও আমার হাতে দিল, আমি একটা ওর হাতে দিলাম, আমরা বাসর রাত কাটালাম। এরপরে যাই হোক, আমি ওখানে চাকরিটা নিই। চাকরিটা নেওয়ার পরে মোটামুটি ভালোই চলতেছিলাম। এরই মাঝে মাল্টিপারপাসের অফিসের ভিতরে আমি একটু চান্স পাই। তখন ওইখানে একজন লোক ছিল যার নাম ছিল কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই আমাকে বলতেছিল যে আপনি আমাদের অফিসে কাজ করেন, আপনি তো মোটামুটি ইন্টার কমপ্লিট করছেন, আপনি গ্র্যাজুয়েশন একজন মানুষ, আপনি আমাদের অফিসে কাজ করেন। তখন উনি আমাকে অফিসে কাজ দেয়। আমি তখন 9,000 টাকা বেতন পাই। মোটামুটি আমার সংসারটা একটু ভালোই চলতেছিল। আমি চিন্তা ভাবনা করতেছি যে মায়াকে আমি একটা কলেজে ভর্তি করাবো। যেতে যেতে 15 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল। 1 মাস পরে আমি 1 মাসের বেতন পাইলাম। আমাদের আগের কিছু জমানো টাকা ছিল, সব কিছু মিলিয়ে সেদিন সন্ধ্যাবেলা আমি মায়াকে ওখানে ভর্তি করাবো। ঢাকাতে ভর্তি করানোর জন্য একটা একটা কলেজে যোগাযোগ করি। সেই কলেজে যাই, কলেজে গিয়ে কথাবার্তা বলে মোটামুটি আমি যখন কথাবার্তা বলে আসতেছি একটা পর্যায়ে আমি যখন একটা রোড ক্রস করতেছি, আমি মায়াকে নিয়ে চিন্তা করতেছি, চোখটা বন্ধ করেছে। মায়াকে আমি ভর্তি করাবো, মায়া পড়াশোনা করবে, মায়া অনেক বড় বেশ স্বপ্নগুলো দেখতে দেখতে কখন যে পিছন থেকে একটা মাইক্রোবাস এসে আমাকে হঠাৎ করে ধাক্কা দেয়। মাইক্রোবাসটা যখন আমাকে ধাক্কা দেয় তখন আমি কী করি, আমি রাস্তার পাশে ছিটকে পড়ি। তখন অনেকগুলো লোক এসে আমাকে ধরাধরি করে। আমি বুঝতে পারতাম যে কোমরের ভিতরে প্রচুর পরিমাণ আঘাত পাইছে। মাইক্রোবাসের স্পিডটা অনেক বেশি ছিল না, তবে তাও কম ছিল না। কোমরের মধ্যে আঘাত পায়, আমাকে হচ্ছে হসপিটালে ভর্তি করানো হয়। তখন মায়াকে ফোন করা হয়, মায়াকে খবর দিই। তখন মায়া আসে। আসার পরে মায়া মানে খুবই কান্না করে যে তুমি এটা কীভাবে করলা, তুমি অন্তত অ্যাটলিস্ট একটু নিজের প্রতি খেয়াল রাখবা না, তুমি একটু বুঝবা না যেগুলো কেন করো। ও আমাকে অনেক যত্ন করে আমরা হসপিটালে থাকি। 3 দিনের মতো হসপিটালে থাকার পর আমার কোমরের ব্যথাটা ভালো হয় না, মাজার ব্যথাটা ভালো হয় না, মাজার ব্যথা প্রচণ্ড পরিমাণ বাড়তে থাকে।
মাজার ব্যথা প্রচণ্ড পরিমাণ বাড়তে থাকে। আমার অবস্থাটা এমন হয়ে যায় যে আমি কোনোভাবে মাজা নিয়ে দাঁড়াইতে পারি না, মানে দাঁড়াইতে পারি না, বসতেও পারি না, মানে বসতে তো মোটেই পারি না। 5 মিনিট বসে থাকলে যেন আমার মানে পুরোটা মাজা ব্যথা হয়ে যায়। দাঁড়াই থাকলে মোটামুটি একটু ভালো লাগে, তা অনেকক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না। যাই হোক, এভাবে যেতে যেতে তখন ডাক্তার আমাকে এক্স রে করার জন্য দেয়। যখন এক্স রে করার জন্য দেয়, আমি তখন আমার কোমরে এক্স রে করি, তখন বুঝতে পারি যে আমার মেরুদণ্ডের নিচের অংশের একটা অংশ ফেটে গেছে। যদি ভেঙে যেত তাহলে হয়তো খুব মানে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু এটা ফেটে গেছে। ফেটে যাওয়া, যারা ডাক্তার আছেন তারা হয়তো জানেন, ফেটে যাওয়া মানে অনেক প্রবলেম। যখন হাড়টা, কোমরের একটা হাড় ফেটে গেল, এটা নিয়ে আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না। ও আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়েছে। আমাদের কাছে মোটামুটি যে পরিমাণ টাকা পয়সা ছিল সেগুলো প্রায় শেষের পথে। যত পরিচিত বন্ধু বান্ধব ছিল তাদের কাছ থেকে মোটামুটি নিয়ে আসতেছি। এর মাঝে আব্বার সাথে কিন্তু আমি যোগাযোগ করতেছি, কন্টিনিউ কথা বলতেছি, কিন্তু আব্বাকে আমি এইটা বলতেছি না যে আমি ওদের মেয়েকে নিয়ে পালায়া চলে আসছি। এই ব্যাপারটা আমি আব্বাকে আজও বলি নাই। আর মাঝে আমি আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম, আমার বড় বোনটারও কিন্তু বিয়ে হয়ে যায়। আমার বড় বোনটার বিয়ে হয়, আমি কিন্তু বিয়েতে যাই। আমি মায়াকে নিয়ে যান, আমি নিজেই বিয়েতে যাই। অ্যান্ড বিয়ে থেকে আসার পরেই কিন্তু আমার এই ঘটনাটা ঘটে। এখন আমি কার কাছে টাকা চাইবো, কোথায় কী করবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন মায়া একটা সময় আমাকে বলে, আমি কি আমার ভাইয়াকে ফোন করবো, ভাইয়াকে ফোন করে বলবো যে কিছু টাকা দেওয়ার জন্য। আমি বলি, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ভাই দিবে আমাদেরকে টাকা? তোমার ভাই যদি জানতে পারো এখানে আইসা তোমাকে মায়ের এখান থেকে নিয়ে যাবে। যাই হোক, বেশ কয়েকদিন পরে আমি একটু মোটামুটি সুস্থ হই। যখন সুস্থ হই তখন হসপিটাল থেকে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমি আর কোনো কাজ করতে পারি না, না কোনো কাজ করতে পারি, না কোনো বসতে পারি। প্রায় 15 দিনের মতো আমি বাসায় থাকি। এরই মাঝে ওর ভাইয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করে, ভাইয়ের সাথে যোগাযোগ করে, ওর মায়ের সাথে যোগাযোগ করে। ওর পরিবার থেকে ওকে স্ট্রেট বলে দেওয়া হয়, তুই যেখানে গেছিস আমাদের কাছে তুই মৃত, আমরা তোর মুখটা কোনো দিনও দেখতে চাই না। আব্বা বলেছে তুই মরে গেছিস, আমরাও বলেছি তুই মরে গেছিস। আমাদের ঘরের পিছনে তোর নামে একটা কবর আমরা বানিয়েছি। আমাদের যখন তোর কথা মনে হয় সেই কবরের কাছে গিয়ে আমরা ওই কবরের দিকে তাকিয়ে থাকি। তুই আমাদের কাছে মৃত, কোনো দিন আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবি না, আর এই পরিবারে আসার কোনো চেষ্টা তুই করবি না। সেদিন মায়া প্রচণ্ড কান্না করে, এত কাঁদে। আমি মেয়েটাকে আমার সাথে আসার পর থেকে আজকে এতটা মাসে তাকে আমি এরকম কান্না করতে দেখি নাই। প্রচণ্ড আমার বুকে মাথা রেখে প্রচণ্ডভাবে কান্না করে। তখন আমাকে বলেছে, আমি এই ভাইয়ের কাছে আমি আর মোটেও যাব না, আমি এই বাবার মুখটা আর কোনোদিন দেখব না। আমার এমন মা দরকার নাই যে মা মুহূর্তে তার সন্তানকে ভুলে যেতে পারে। মনসুর, আমি কিছু একটা করব। আমি বলি, তুমি কি করবা? ও বলে, আমি একটা চাকরির ব্যবস্থা করব। আমি বলি, তুমি কি জানো ঢাকা শহর সম্বন্ধে? ও বলে, কোথাও না কোথাও আমি একটা কাজ পাবো। আমি ওকে দেই না, তারপরেও জোর করে সকালবেলা উঠে কাজের উদ্দেশ্যে বের হয়। ও একটা গার্মেন্টসের প্রথমে অফিসে একটা চাকরি নেয়, গার্মেন্টসের অফিসে। ওখানে 3 দিনের মতো চাকরি করে। 3 দিন পরে বাসায় এসে প্রচণ্ড রকম কান্নাকাটি করে। আমি বলি, কান্নাকাটি করতেছো কেন? ও আমাকে বলে যে, দেখো চাকরি করতে পারি না, বিভিন্ন লোক গায়ে হাত দেয়। আমি বলি, যেই চাকরি করতে গেলে গায়ে হাত দেয় সেই চাকরি করার দরকার নাই। এরপর থেকে ও যেখানে চাকরির জন্য যায় সেখানে ওকে বাজে প্রস্তাব করা হয়। ও বাসায় এসে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে যে, না আমি তো কোনো কাজ পাইতেছি না। যেতে যেতে প্রায় 1.5 মাস কেটে যায়। 1.5 মাস পরে বাড়িওয়ালা আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় যে আপনারা বাসা থেকে বের হয়ে যান, কারণ বাড়িওয়ালার 3 মাসের ভাড়া বাকি হয়ে গেছে। 3 মাসের ভাড়া বাকি, আমাদের ঘরেও খাবার নেই। আমাদের অবস্থাটা তখন এতটাই খারাপ হয়ে যায়। আমি নিরুপায় হয়ে আমার বাবার কাছে মাঝে মাঝে ফোন করি, কিন্তু আমি জানি যে আমার আব্বার যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আমার বোনগুলোকে নিয়ে আব্বার পক্ষে সম্ভব হয় না চলা। টাকার জন্য আমি এতটাই অভাবে পড়ে যাই, এতটাই দুঃখে পড়ে যাই। আমি একদিন দুঃখী বই কান্নাকাটি করে মায়াকে বলেছে, মায়া, আমরা তো একসাথে অনেক দিন ছিলাম। তোমার ভাইয়া, তোমার বাবা, তোমার মা হয়তো তোমার উপর রাগ করে এই কথাগুলো বলেছে। প্লিজ তুমি চলে যাও। তুমি গিয়ে তোমার আব্বা আম্মার কাছে যদি মাপ চাও তারা তোমাকে মাফ করে দিবে। আমি আমার চোখের সামনে আমি নিজে না খেয়ে থাকতে পারতেছি, কিন্তু তোমার ওই না খেয়ে থাকা আমি সহ্য করতে পারতেছি না। বিশ্বাস করো, আমার কলিজা ফেটে যেতেছে। তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার মুখটা শুকিয়ে কেমন কয়লা হয়ে গেছে দেখো। মায়া প্লিজ তুমি চলে যাও, আমি তোমার পা ধরতেছি। ধরে আমি প্রচুর পরিমাণ মায়াকে জড়িয়ে ধরে সেদিন প্রচুর পরিমাণ কান্না করি।
কান্না করতে করতে আমি 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 এতটাই ভেঙে পড়ি, আমি আসলে ভুলে বুঝাতে পারবো না। এর পরের দিন ও আমাকে বলে যে আজকে আমি ঠিকই একটা কাজের ব্যবস্থা করে নিব। আমি বলি কোথায়, কী কাজের ব্যবস্থা করবা? ও বলে একটা না একটা কাজ আমার ঠিক হয়ে যাবে। বাট সেদিন সে সকালবেলা যায় এবং বিকালবেলা সে ফিরে আসে, সন্ধ্যার একটু আগে ফিরে এসে বলে যে আজকে আমি একটা ভালো চাকরি পাইছি। আমি বলি কী চাকরি পাইছো? ও বলে আছে একটা বিউটি পার্লারে। আমি বললাম বিউটি পার্লারে কী সে চাকরি? বলে বিউটি পার্লারে রিসেপশনের একটা চাকরি পাইছি। আমি বললাম তাই, রিসেপশনের চাকরি? বলে হ্যাঁ রিসেপশনের চাকরি। তো দেখলাম যে মোটামুটি ওর কাছে কিছু টাকা আছে। আমি বললাম মা একদিন চাকরি করতে গেলে একদিনে তোমাকে টাকা দিয়ে দিল? ও বলে যে একদিন চাকরি করছে একদিনের টাকা দিয়ে দিছে, প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দেয়। আমি বলি যা মাশাল্লাহ, তাহলে তো খুব ভালো। এরপর থেকেও কন্টিনিউ ওখানে কাজ করতে যায়, সকালে যায় সন্ধ্যার একটু আগে চলে আসে, সকালে যায় সন্ধ্যার একটু আগে চলে আসে। এভাবে যেতে যেতে ও প্রতিদিন হাতে করে টাকা নিয়ে আসে। তখন আমার কাছে কেমন জানি একটু কষ্ট লাগে যে ও কোথায় যায়, ও কোথায় চাকরি করতে যায় যেখানে প্রতিদিনের টাকা প্রতিদিন তাকে দিয়ে দেয়। তার প্রতি আমার একটা সন্দেহ জন্মায়। আমি তাকে একদিন জোর করে বলেছি মায়া তুমি কোথায় চাকরি করো, আমি তোমার সাথে যাব, তুমি আমার অফিসে তোমার অফিসে আমাকে একদিন নিয়ে যাও। এটা বলার পরে ও খুবই মন খারাপ করে। আমাকে বলে যে তুমি তো অসুস্থ মানুষ, ঘরে শুয়ে থাকো, আমি কেন তোমাকে আমার কাজে নিয়ে যাব? বলি মায়া এটাকে তুমি কেমন কথা বলতেছো? আরও যাওয়ার সময় আমি দেখি যে ব্যাগে করে কিছু কাপড় চোপড় নিয়ে যায়, আর এই ব্যাগটাও সবসময় তালা মেরে রাখে, ব্যাগটা খোলে না। এই ব্যাগের ভিতরে কী কাপড় আমি সেটাও জানি না। দেখতে দেখতে ওর প্রতি আমার সন্দেহের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আমার কাছে মনে হয় যে ও খারাপ কোনো কাজ করে, ও খারাপ কোনো কাজ করে। এটা আমি এটা কনফার্ম হয়েছে যে ও খারাপ কোনো কাজ করে। তা না হলে এটা কেমন কাজ যে প্রতিদিনের টাকা প্রতিদিন দেওয়া দেয় এবং ও যাওয়ার সময় বক্সে করে কাপড় নিয়ে যায়। মনের অজান্তে তখন আমার চোখে জল চলে আসে। আমি মানসিকভাবে প্রচুর পরিমাণ ভেঙে পড়ি। মনকে বুঝাইতে পারতেছে না যে মানুষটাকে আমি এত ভালোবাসি আজকে অভাবে পড়িয়ে মানুষটা এত খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। এবং আমার যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা সহ বিভিন্ন মানুষ আমাকে খারাপভাবে বুঝাইতে থাকে যে হয়তো আপনার ওয়াইফ, আমি যাদের সাথে আলাপ করে মোটামুটি দু একজনকে বলি, সবাই আমাকে বলে যে ও হয়তো এই কাজগুলো করে, ও হয়তো এই কাজগুলো করে। আমি তখন কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ ও খারাপ কাজ করে, কারণ খারাপ কাজ না করলে তো ও ব্যাগে করে অবশ্যই ছোটো ছোটো কাপড় চোপড় নিয়ে যায়, এগুলো গায়ে দেয়, অন্য কাপড় গায়ে দেয়, আর সম্ভবত ও খারাপ কাজ করে টাকা না। আমি ওকে যতই মানা করি যে তুমি কাজে যায় না, ও আমার কোনো কথাই শোনে না। ও আমার সাথে একটা সময় দীর্ঘামি করতে থাকে, রাগারাগি করতে থাকে, আমার সাথে উচ্চস্বরে কথা বলতে থাকে। তখন আমি বুঝতে পারি যে ও হয়তো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তখনও মোটামুটি ভালো টাকা ইনকাম করে, ওর কাছে মোটামুটি ভালো টাকা প্রতিদিন ও 400, 500, 600 টাকা করে নিয়ে আসতেছে। আমি দেখতেছি যে টাকা ওর কাছে আছে এই টাকা দিয়ে ও ভালোই চলতে পারবে। আমি তাকে যতই বলি তুমি তোমার ভাইয়া তোমার পরিবারে চলে যাও, ও যায় না। ও এখন অনেক সুখী, অনেক ভালো আছে, আমি দেখতেছি অনেক ভালো। একদিন আমি চিন্তা ভাবনা করি যে আজকে আমি একটা চিঠি লিখি, ও যখন সকালবেলা চলে যায় আমি একটা চিঠি লিখি যে বউ তুমি তোমার শেষ কাজ তুমি কি করো এটা আমি দু চোখে দেখবো। দেখার পরে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো আমার বাবার কাছে। আশা করব তুমি এই কাজটা ছেড়ে দিয়ে তোমার বাবা মায়ের কাছে চলে যাবা, তুমি ভালো থাকবা। এরকম একটা চিঠি লিখে ও যখন বের হয়, আমি ওর চিঠিটা বালিশের নিচে রেখে ওর পিছন বের হই। ওর পিছন যেতে যেতে আমি দেখি ও হচ্ছে শাহবাগের মোড়ে যায়। শাহবাগের মোড়ে যাওয়ার পরে ওখানে একটা হোটেলের মতো আছে, মানে খাবার হোটেল। এই খাবার হোটেলের ভিতরে ঢোকার পরে আমি দেখি যে অনেক মানুষ বেরোইতেছে, কিন্তু ও আর বেরোচ্ছে না। এখানে কোনো আবাসিক নেই, কিছু না, এটা খাবার হোটেল। আমি চিন্তা করতেছি যে ওর গেল কোথায়, আমি খোঁজাখুঁজি করতেছি না, কোথাও পাইতেছি না। আমি ভিতরে ঢুকে এদিক সেদিক সারা দিক খুঁজতেছি, পাইতেছি না। তখন একটা ওইখানে একজন ওয়েটার আছে, যার নাম হচ্ছে মিজান। ওয়েটার আমাকে বলতেছে, মানে শার্টের মধ্যে দেখলাম যে মিজান নামটা লেখা। ওইখানে মোটামুটি হোটেলটা একটু উন্নত মানের, কিন্তু আবাসিক নাই, শুধু খাবার হোটেল, একটু রেস্টুরেন্ট টাইপের। লোকটা আমাকে বলতেছে যে স্যার আপনি কি খুঁজতেছেন? আমি বলি যে ভাই মানে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। উনি আমাকে বলে না স্যার কোনো প্রবলেম নাই, বলেন না। আমি বললাম যে আমার ওয়াইফ হচ্ছে এখানে ঢুকার পরে কোথায় গেল ঠিক বুঝতে পারতেছি না। তখন মিজান ওইটা আমার দিকে তাকিয়ে বলতেছে আপনার ওয়াইফকে? আমি বললাম যে আমার ওয়াইফ এখানে ঢুকলো, এখন ঢুকার পরে কোথায় গেল আমি ঠিক মানে খুঁজে পাইতেছি না। পর আমাকে বলতেছে যে আপনার ওয়াইফ কি মায়া? আমি তখন বললাম যে আমার ওয়াইফ মায়া, এটা আপনি কিভাবে জানেন? পরে আমি বললাম যে মায়া কোথায় গেল? মায়া তো এখানেই ঢুকলো, কোথায় গেল? পরে বলে মায়া কোথায় গেল আপনি জানেন না? আমি বললাম না জানি না তো। পরে বলে খুঁজে দেখেন পেয়ে যাবেন। আমি পুরোটা হোটেল তন্ন করে খুঁজে আমি ওকে কোথাও পাই না। তখন ওয়েটারটাকে বলি যে ভাই ও কোথায় গেল আমাকে বলেন তো, আপনি যেহেতু ওর নামটা জানেন তার মানে আপনি জানেন কোথায় গেছে। তখন ওয়েটার আমাকে বলতেছে আপনি ঘরে জানুন, সন্ধ্যার সময় চলে আসবে। আমি বলি ভাই আপনি দুইটা পায়ে ধরে কান্না করে দিই, ভাই
আপনি আমাকে বলেন যে ও কোথায় গেছে, আমি ওর খারাপ কাজটা আমার দু চোখে দেখতে চাই। তখন উনি আমাকে বলে খারাপ কাজ? আমি বলি হ্যাঁ অবশ্যই খারাপ কাজ, খারাপ কাজ করার জন্যই তো উনি হোটেলে আছে। তখন ওই লোকটা আমার দিকে চোখ রাঙায় বলে আরে ভাই আপনি কি মানুষ না কাফের? আমি বলি কেন মানুষ না কাফের এমন কথা আপনি আমাকে কেন বলতেছেন? তখন উনি আমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছে যে শাহবাগের যে বড় হচ্ছে ব্রিজটা আছে, ব্রিজের নিচে আমাকে বলে যে ভাই ব্রিজের নিচে দেখবেন ছিঁড়া বোরকা গায়ে দিয়ে 3 নাম্বার 1 নাম্বারে 2 নাম্বারে 3 নাম্বার একটা ছিঁড়া বোরকা গায়ে দিয়ে একটা মেয়ে বসে আছে, ভিক্ষা করেন, সেটা হচ্ছে আপনার বউ। ওইটার কথা শুনে আমি দৌড়ে যাই, দৌড়ে গিয়ে আমি তখন ওখানে মহিলাগুলো বসে আছে, এরকম বৃদ্ধ মহিলা অনেকগুলো মহিলা যারা শাহবাগের মোড়ে যান তারা হয়তো জানেন সিরিয়ালে বৃদ্ধ মহিলাগুলো প্লেট নিয়ে বসে থাকে। আমি সেই মহিলাগুলোর মাঝে যখন 1 2 3 নাম্বার মহিলার বোরকার মুখটা যখন আমি উঠাই তখন আমি দেখতে পাই যে আমার বউ বসে আছে। তাকে কষে একটা থাপ্পড় মারি, অনেক জোরে একটা থাপ্পড় মারি আমি প্লেট ফেলিতে আমি তাকে ওইখান থেকে ছিঁড়া কাপড় চোপড়গুলো সহ আমি তাকে হচ্ছে রিক্সায় উঠে আমি তাকে জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর অনেকে তো আমার দিকে তাকে আসে, ওর ফকিরের ড্রেস, মানে ড্রেসটা একদম সম্পূর্ণ ছিঁড়া তালি দেওয়া মানে, এবং ও যে চুলগুলো লাগাইছে আলগা চুল, সাদা টাইপের চুল, মানে দেখলে ওকে ও যে আমার বউ এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। ওকে দেখলে অনেক বয়স্ক মহিলা টাইপের মনে হবে, এরকম হাত মোজা পা মোজা, সিরা হাত মোজা পা মোজা পরে, ছিঁড়া বোরকা পরে ওখানে বসে ভিক্ষা করতো। বাসে আসার পর আমি সর্বপ্রথম চিঠিটা হাতে নিয়ে আমি চিঠিটাকে আমার পকেটে ঢুকাই ফেলি, তারে ঝরাই ধরে ইচ্ছা মতো কান্নাকাটি করি। মোবাইলে কয়টা টাকা ভরে আমার বাপেরে কল দেই, আব্বারে কল দিয়ে বলি যে আব্বা আমি তো বড় বিপদে পড়ে গেলাম, আমি তো আপনার ছেলে। আমার আব্বা বলে তুই কী বিপদে পড়ছস, একটা টাকাও আমার কাছে দেস না, কি একটা চাকরি করস, অ্যাক্সিডেন্ট হয়েছস, আমি তো কিছুই জানি না। আব্বার কাছে কান্নাকাটি করে বলি যে আব্বা তুমি কি একটু ঢাকাতে আসবা? তখন আব্বা বলে যে ঠিক আছে আসবো। আব্বাকে যেদিন আমি ফোন করি এর পরের দিন আব্বা ঢাকাতে আসার পরে আমি আব্বার পা ধরে কান্নাকাটি করি এবং মায়াও আব্বার পা ধরে কান্নাকাটি করে, আমরা সব আব্বাকে খুলে বলি। আব্বা তখন আমাদেরকে বুকে জড়া দিয়ে চুমো ধরে আমার বলতেছে মনসুর তুই এত বড় একটা কাজ করছিস, তুই আমার কাছে কেন বলিস নাই বাবা? তুই তো আমার ছেলে হয়ে তুই কেন এগুলো আমার কাছে গোপন করেছিস? আমি বললাম বাবা কিভাবে তোমার কাছে বলবো, আমার ছোট 2টা বোন, একটা বোনকে তুমি খুব কষ্ট করে বিয়ে দিয়েছো, আর ছোট 2টা বোন তুমি যে টাকা বেতন পাও এই টাকা দিয়ে তুমি নিজেই চলতে পারো না, আমি তোমাকে কি বলবো? তখন আব্বা তার মোবাইল ফোনটা হাতে নিয়ে একটা লোককে ফোন করে 2 ঘন্টা পরে এই লোকটা আমাদের বাসায় আসার পরে এই লোকটা মোটামুটি আমার থেকে একটু বড় হবে, অনেকটা আমার থেকে একটু ছোট হবে, বাট অনেক ভালো, এরকম মানে পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেওয়া। তো আমার আব্বা বলতেছে যে আমার ওই ছেলেটাকে বলতেছে যে এটা আমার ছেলে, আমার একটাই ছেলে, নাম হচ্ছে মনসুর, তুমি একটা কিছু ওকে করে দাও। তখন আমি জানতে পারি যে হচ্ছে মানে বাইতুল মোকাররমের মসজিদের সামনে আশেপাশে সামনের দিকে যে হচ্ছে দোকানগুলো আছে যেখানে টুপি তারপরে বিভিন্ন কিছু বিক্রি করে, ওনার ওইখানে একটা দোকান আছে, ওই দোকানে উনি টুপি তারপরে এটা সেটা বিক্রি করে, মানে ইসলামিক জিনিস টুপি পাঞ্জাবি বা এগুলো যিনি আতর এগুলো বিক্রি করে। তখন আমাকে বলতেছে যে আপনি কালকে আমার সাথে যাবেন। তো কালকে উনি আমাকে এর পরের দিন আমার আব্বা রাতের বেলায় চলে যায়, যেহেতু আমার বোনরা বাড়িতে একা, আমার আব্বা চলে যায়। আমার আব্বা বলে যে তুই ভুলও কারো কাছে বলিস না যে তুই এই মেয়েকে নিয়ে পালায় আসছিস, এটা বলে আব্বা রাতের বেলায় চলে যায়। পরের দিন সকালবেলা আমি মায়াকে ঘরে রেখে আমি সেখানে যাওয়ার পরে উনি আমাকে ওনার পাশে যাওয়ার পর উনি আমাকে একটা কাজ দেয়। ওইখানে মোটামুটি বসার কোনো কাজ না, দাঁড়াইয়ে কাজ করতে হয়। মানে আপনারা যারা জানেন বাইতুল মোকাররমের ওইদিকে যারা আছেন তারা হয়তো জানেন ওখানে দাঁড়িয়ে জিনিসগুলো বিক্রি করে, লাইক হকারের মতো। তো উনি আমাকে হচ্ছে দোকান দেয়, উনি নিজে কিছু পুঁজি দেয়, আমাকে কিছু টাকা পয়সা দেয় এবং উনি মাল কিনে দেয়, সম্পূর্ণ মাল কিনে দিয়ে জায়গার ভাড়া দিয়ে উনি আমাকে একটা দোকান ওখানে করে দেয়। আমি দাঁড়ায় ওখানে কাপড় চোপড় বিক্রি করি, কারণ আমি বসে থাকতে পারি না অনেকক্ষণ, হয়তো আধা ঘন্টা বসে থাকতে পারি না, যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। বসে থাকতে পারি না বলে আমার আগের চাকরিটা চলে গেছে, কিন্তু আমি দাঁড়াইয়ে থাকতে পারি, হয়তো হাঁটতে গেলে কষ্ট হয়, দাঁড়াইয়া মোটামুটি আমি থাকতে পারি।
ওখানে 2 বছর কাজ করি। 2 বছর কাজ করার পরে মোটামুটি কিছু টাকা পয়সা হয়, সেটা দিয়ে আমাদের ঘরের আমি যেখানে দাঁড়াইয়া হকারি করতাম সেটার পিছনে একটা দোকান ছিল। একটা দোকান নেই, একটা কর্মচারী রাখছি। এই কর্মচারী রেখে আমার দোকানটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। প্রতি মাসে মোটামুটি প্রায় 50-60 হাজার টাকার মতো ওই দোকান থেকে ইনকাম হয়। সেটা দিয়ে আমি আর আমার বউ অনেক ভালো আছি। আপন ভাই, আপনার কাছে আমার এই জীবনের গল্পটা বললাম। আমি চাইলে অনেকের কাছে বলতে পারতাম, অনেকে আমার জীবনের গল্পটা শুনতে চায়। আমি অনেক প্রেম ভালোবাসার গল্প শুনি ভাই। যখন কোনো মানুষ বলে যে অভাব এলে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালিয়ে যায়, তখন ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থাকি। আমার বউটা আমেরিকা চলে যেতে পারতো বিয়ে করে, সেটা না গিয়ে সে আমার সাথে থেকেছে। আমার বউটা আমার এত অভাব ছিল, আমাকে ছেড়ে যায় নাই, কোনো খারাপ কাজ করে নাই। সে যদি খারাপ কাজ করতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো। খারাপ কাজে না গিয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করে তার সতীত্ব ধরে রাখছে। আমাকে খাওয়াইছে, আমাকে কাপড় চোপড় কিনে দিছে, আমাকে ওষুধ কিনে দিছে। আপন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করবো, আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন। হয়তো অনেক কথা ছিল, সব কথা আপনাকে বলতে পারিনি। আপনি একটু সাজিয়ে মানুষের কাছে বলবেন, আমি শুনবো, শুনলে অনেক খুশি হব। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আপনার জন্য শুভকামনা। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। আসলে এই গল্পর প্রসঙ্গে আমি কী বলবো ঠিক জানি না। গল্পটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি যখন ওনার কথাগুলো আমি যেদিন প্রথম পড়েছিলাম, আমি প্রচণ্ড কান্না করেছি। এবং গল্পের মাঝে আরও জঘন্য কিছু কথাবার্তা ছিল। হয়তো সব বার্তাগুলো আমি আপনাদেরকে বলি নাই, যতটুকু সংক্ষেপ করে সাজিয়ে যতটুকু বলা যায় ততটুকুই বলেছি। ডিয়ার ভিউয়ার্স, সত্যিকারের ভালোবাসাগুলো এখনই পৃথিবীতে বেঁচে আছে, সত্যিকারের ভালোবাসাগুলো এখনই দুনিয়াতে বেঁচে আছে। সেটাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মনসুর এবং মায়া। তারা এখন অনেক ভালো আছে। দোয়া চেয়েছে মনসুর ভাই, দোয়া চেয়েছে আপনাদের কাছে, সে তার জন্য দোয়া করবেন। এবং আমি আশা করি প্রত্যেকটা ভালোবাসা যেন মনসুর আর মায়ার মতো একটা সুখের ঘর বাঁধে। আমি চাই প্রত্যেকটা ভালোবাসা যেন মনসুর ভাই এবং মায়ার মতো একটা সুখের ঘর বাঁধে। ভালোবাসার মাঝে ঝগড়া থাকবে, বিভেদ থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, অভাব থাকবে, অনটন থাকবে, দুঃখ থাকবে, সন্দেহ থাকবে, কিন্তু সবশেষ দুটো মানুষ এক থাকবে। সেটাকেই বলে ভালোবাসা। গড়ে উঠুক মায়া আর মনসুরের মতো প্রতিটা ভালোবাসার ঘর, এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।